কমরেড ও বন্ধুগণ, আমি প্রথমেই আমাদের প্রয়াত নেত্রী কমরেড মহারানী কন্যার তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা সবাই এখানে মিলিত হয়েছি তাকে শ্রদ্ধা জানানোর জন্য। ইতিমধ্যে শোক প্রস্তাবে যেখানে আমরা সবাই অংশগ্রহণ করলাম, তার জীবনের, তার আন্দোলন সংগ্রাম সংগঠনের সম্পর্কে তার অবদান, সেগুলো স্মরণ করা হয়েছে। আমরা যখন কমিউনিস্টরা যখন কাউকে স্মরণ করি, সেটা চোখে জল ফেলার জন্য নয়। দুঃখ স্বাভাবিক, শোক স্বাভাবিক, সেটা ভীষণ মানবিক। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে জীবন তিনি অতিবাহিত করেছেন, যে লক্ষ্যের জন্য, যে পথে থেকে, অবিচল থেকে, যে নিষ্ঠার সঙ্গে সংগঠন গড়ে তুলেছেন, নেতৃত্ব দিয়েছেন, মানুষের পাশে থেকেছেন, মানুষকে সঙ্গে নিয়েছেন এবং তারপরে নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আন্দোলন সংগ্রামে এগিয়ে গিয়েছেন। আমরা সেই অধ্যায়গুলোকে স্মরণ করি, কারণ আমরা শপথ নিই সেই পথে অবিচল থাকার, সেই লক্ষ্যে ধাবিত হবার, সেই দৃষ্টিকোণ, সেই ভাবনা চিন্তা, সেই মতাদর্শ, সেই রাজনৈতিক বোধ, সেই মূল্যবোধ, সেইগুলোকে আমরা রেখাঙ্কিত করি। আজকের দিনে এমনিতে খুব একটা স্মরণ টরণ লোকে করে না। এত দ্রুত পৃথিবী ছুটছে, তার মধ্যে এত ঘটনাবলী হচ্ছে। একটা পরিবারের মধ্যে অবশ্যই আমাদের কোনো সঙ্গী সাথী হারিয়ে গেলে সে দুঃখ বোধ নিয়ে তাকে স্মরণ রাখার চেষ্টা করে, কিন্তু সামগ্রিকভাবে দেশে, সমাজে যতদিন বেঁচে আছে সেই নিয়ে খুব হইচই হয়। আর যখন মারা যায় তখন তার ব্যাপারে খুব একটা কোনো সেটাকে আর সেই নিয়ে হইচই হয় না। আমাদের সামনে উদাহরণ আছে, ইন্দিরা গান্ধীর যখন হত্যা হলো, কত লোক শোকে বিহ্বল হয়ে একটা শিখ বিরোধী দাঙ্গা হয়ে গেল, কত ঘর পুড়লো, কত খুন হলো, কতজনকে পুড়িয়ে মারা হলো, কত দোকানপাট লুট হলো। আর যারা করলেন তাদের মধ্যে এখন অনেকে আছেন, যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আমি কংগ্রেস করে ভুল করেছিলাম। কেন হয়? আমরা রাজীব গান্ধীর মৃত্যুর পরে তাই দেখেছি। যারা রাজীব গান্ধী যুগ যুগ ধরে ছুটছিল, আর এখন তার ছেলে যখন রাহুল গান্ধী এখানে আসছে পদযাত্রা করতে, বলে আমাকে তো বলে আসেনি, পুলিশকে বল ধর, থেকে তৃণমূলের নেতাদেরকে বল মিছিল করতে দেবে না, হামলা কর। এগুলো হচ্ছে আসলে এই যে গণতান্ত্রিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, সেগুলো ক্ষয়ে যাচ্ছে। আবার দিল্লিতে এমন একটা সরকার আছে, তারা গোটা ইতিহাসে যারা যারা আমাদের দেশের জন্য, স্বাধীনতার জন্য, মানুষের উত্থানের জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, বিজ্ঞানের জন্য, গবেষণার জন্য অবদান রেখে গেছেন, সেগুলোকে ধূলিসাৎ করতে চাইছে। আসলে ইতিহাসকে জানতে হয়, ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। কোনো জাতি ইতিহাস রচনা করতে পারে না যদি সে ইতিহাসকে স্মরণ না করে, যদি সে ইতিহাস থেকে শিক্ষা না নেয়। কিন্তু আজকে দাঁড়িয়ে ইতিহাসকে ধ্বংস করা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে নতুন ইতিহাস রচনা করার ইচ্ছে নেই, বরঞ্চ আমাদেরকে সবাইকে আবার অতীতের ইতিহাসে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এখানেই বামপন্থী আর দক্ষিণপন্থীর মধ্যে তফাৎ, এখানে প্রতিক্রিয়াশীল শক্তি আর প্রগতিশীল শক্তির মধ্যে তফাৎ। আমরা প্রগতিশীল বলি কারণ
বামপন্থী বলি কারণ যে অবস্থায় আছি তার থেকে উত্তরণ ঘটাতে চাই। যত আক্রমণ হোক, যত অন্যায় হোক, যত অপরাধ হোক, যত দুঃখ দারিদ্র জ্বালা যন্ত্রণা শোষণ বঞ্চনা হোক, তার থেকে আমরা উত্তরণ ঘটাতে চাই। তাহলে ভবিষ্যতের দিকে যেতে চাই, এমন একটা ভবিষ্যতের কথা বলি, এমন একটা ভবিষ্যতের জন্য কাজ করি, এমন একটা লক্ষ্যের দিকে আমরা ধাবিত হই যেখানে মানুষ মানুষকে শোষণ করবে না। জাত পাত ধর্ম বর্ণ আর্থিক অবস্থা শিক্ষাগত যোগ্যতা থেকে ঘর বাড়ি গাড়ি দেখে কেউ কাউকে হীন ভাববে না, কেউ কারোর ওপর নিজের মত চাপিয়ে দেবে না। সবার নিজের নিজের মত থাকার অধিকার থাকবে, সবার নিজের নিজের চিন্তা শক্তি অনুযায়ী বুদ্ধি অনুযায়ী তার মতামত সে তৈরি করবে। কেউ কাউকে আমি যেমন পোশাক পরি তোমাকে এমনই পোশাক করতে হবে, আমি যে খাবার খাই সেই খাবার তোমাকে খেতে হবে, অন্য খেলে দাঙ্গা হয়ে যাবে। আমি যে ভাষায় কথা বলি সেই ভাষায় কথা বলতে হবে, তাহলে ভাষা দাঙ্গা হয়ে যাবে। আমি যে পদ্ধতি উপাসনা করি সবাইকে সেই পদ্ধতি উপাসনা করতে হবে। আমি যে উপাসনা গৃহে যাই সেই উপাসনা গৃহে সবাইকে যেতে হবে, অন্য সব আলাদা আলাদা থাকবে না। এই যে এখানে দাঁড়িয়ে আছেন, আমরা শীতকাল আছে, সবাইকে একটু গরম কাপড় পরতে হবে, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন পছন্দ আছে। কিন্তু আমরা এরকম বলতে পারি না যে সবাইকে একরকম পোশাক পরে আসতে হবে, এটা সম্ভব নয়। এটা হচ্ছে মিলিটারিতে এরকম হয়, স্কুলে যেরকম ইউনিফর্ম হয়। কিন্তু আজকে হঠাৎ করে এরকম নয় যে প্রধানমন্ত্রী একদিন বললেন যে দেশের সব পুলিশের ইউনিফর্ম এক করতে হবে। পুলিশের একটা রাজ্যের আলাদা আলাদা, সংবিধান অনুযায়ী আইন শৃঙ্খলা প্রত্যেকটা রাজ্যের, এবং রক্ষা করতে গেলে প্রত্যেকের নিজস্ব পুলিশ বাহিনী আছে, তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও আছে। কিন্তু আদতে দাঁড়িয়ে যখন আমরা বলছি পুলিশ সংস্কার করতে হবে, পুলিশের মানসিকতা পরিবর্তন করতে হবে, পুলিশের মধ্যে ইংরেজরা যে গোলামি ভাব জাগিয়ে দিয়েছে এবং পুঁতে রেখে দিয়ে গেছে, সেই গোলামি মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। জো হুজুরি করার, ক্ষমতার তাবেদারি করার, দালালি করার যে ইচ্ছা প্রবণতা, এবং সেখানে দাঁড়িয়ে একজন থানায় যাবে, তাহলে সে যদি কেউ কেটা হয় তাহলে সেলাম ঠুকবে, হাতে যদি বন্দুক থাকে বন্দুক থেকে সেলাম করবে, টুপি নামিয়ে করবে। আর একজন যদি একটা হাঁটুরে হয়, একটা দিনমজুর হয়, যদি একটু খাটো ধুতি থাকে, একটু মলিন কাপড় জামা থাকে, তারপরে তফাৎ যাও, কেন এসছে এখানে? এটা কেন হয়? কারণ ইংরেজ শাসন থেকে এরকম করে দিয়েছে ব্যবস্থাটা, যে যত বেশি ক্ষমতাশালী হবে তাকে তত বেশি তার কাছে মাথা নত করতে হবে, আর যে যত বেশি ক্ষমতাহীন হবে, যত দুর্বল হবে, তার উপরে তত বেশি অত্যাচার করতে হবে, অন্যায় করতে হবে। তাহলে প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল, বলা উচিত ছিল যে পুলিশ সংস্কার করতে হবে, পুলিশ রিফর্ম। উনি তার বদলে বলছেন পুলিশের ইউনিফর্ম ঠিক করতে হবে। এইটাই হচ্ছে আমি কথাটা বললাম, কারণ আজকের দিনের রাজনীতিকে যদি বুঝতে হয় তাহলে এই যে যত সব জৌলুস, নানা রকমের কর্মকাণ্ড ক্রিয়াকাণ্ড, নানা রকম যজ্ঞ, নানা রকমের ধর্মীয় মোড়কে নানা রকম পরিবেশন যা করা হচ্ছে, আসলে এগুলো মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, এবং সেই দৃষ্টিটা ধর্মের জন্য নয়, সেই দৃষ্টিটা খাদ্যের জন্য নয়, সেই দৃষ্টিটা শিক্ষার জন্য নয়, সেই দৃষ্টিটা স্বাস্থ্যের জন্য নয়, বাসস্থানের জন্য নয়, চাষবাসের জন্য নয়। সেটা হচ্ছে আমাকে দেখো। প্রধানমন্ত্রী বলছেন আমাকে দেখো, মুখ্যমন্ত্রী বলছেন আমাকে দেখো। ক্ষমতাকে ব্যবহার করা হচ্ছে, তার মধ্যে দাঁড়িয়ে খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল दिन रात देश का नेता कैसा हो, ऐसा हो कि ऐसी हो, देश का ऐसी का तैसी हो, लेकिन देश का नेता कैसा हो। তাহলে আমাদের বাংলা একটা কথা আছে না, একটা শব্দ বলে লক্ষ্য আর একটা বলে উপলক্ষ। তাহলে এই যে এখন কদিন আগে দেখলেন অযোধ্যায় মন্দির হবে, সবাইকে মিলে বলা হলো এটা করো ওটা করো, যেমন থালি বাজাতে বলেছিল, যেমন শাঁখ বাজাতে বলেছিল, সেরকম ঝান্ডা লাগাতে বলেছে, বা টেলিভিশন দেখতে বলেছে, যা যেরকমটা পেরেছে করেছে, তাতে কোনো অসুবিধে নেই। সেগুলো লোকের বিশ্বাসের ব্যাপার, সেগুলো তার নিজের নিজের মতের ব্যাপার। আচ্ছা, ধর্মটা ছিল ধর্মগ্রন্থে, ধর্মটা ছিল পার্বণে, উৎসবে, তিথিতে, ধর্মটা ছিল তার যে অধিষ্ঠিত দেবতা আছে, সে নিরাকার হোক, নির্গুণ হোক, সে সাকার হোক, সগুণ হোক,
তার উপরে ধর্মটা ছিল দেবালয়, উপাসনা গৃহে, কিন্তু সেটাকে রাজনীতিবিদরা এবং সরকার টেনে হিচড়ে ধর্মটাকে রাস্তায় নামিয়ে নিয়ে আসছে, মাঠে ময়দানে বাজারে হাটে দোকানে নিয়ে আসছে। কেন নিয়ে আসতে হয়? আমরা দেখলাম ওখানে তো হচ্ছে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী বললেন আমি মিছিল করব, আমি মন্দিরে যাব, মসজিদে যাব, গির্জায় যাব, মাজারে যাব, চার্চে যাব। যেতেই পারেন, লোকে যায়, অনেকেই যায়, কেউ প্রতিদিন যায়, কেউ সপ্তাহে একবার যায়, কেউ মাসে একবার যায়, কেউ বছরে যায়, কিন্তু তার জন্য সাংবাদিক সম্মেলন করে বলে না, তার জন্য ঢাক ঢোল পিটিয়ে করে না। ওটা অন্তরের ব্যাপার ছিল। এই যে অন্তর থেকে বাইরে নিয়ে আসছে, বুঝতে হবে কোনো একটা মতলব আছে। এই মতলবটা কি? এটা অন্তত ধর্ম নয়, এটা অন্তত ধর্ম বিশ্বাস নয়, এটা অন্য কিছু আছে। এটাও একরকম মানুষের যে ইচ্ছা, মানুষের যে মানসিকতা, মানুষের যে মন, মানুষের যে বিশ্বাস, সেটাকে হাইজ্যাক করা। যেমন ভোট চুরি করে, ভোটের বাক্স পাল্টে দেয়, সরকারি ক্ষমতাকে ব্যবহার করে, বিডিওকে ব্যবহার করে, এসডিওকে ব্যবহার করে, আইসিকে ব্যবহার করে, গুন্ডা বদমেশকে ব্যবহার করে। যেমন তাহলে আমার শিক্ষা চুরি করে, শিক্ষকের পদ চুরি করে, স্কুল হোক মাদ্রাসা হোক, সেখান থেকে যারা শিক্ষক হওয়ার কথা ছিল, শিক্ষিত যোগ্য, পরীক্ষা দিয়েছে, কেউ তারা রাস্তায় দাঁড়িয়ে ধর্ণা দিচ্ছে, আর সেখানে নিলাম করে অন্য কাউকে চাকরি বিক্রি করে দিয়েছে। যেমন করে রেশন চুরি করে, যার রেশন পাওয়ার কথা, যার চাল পাওয়ার কথা, আইসিডিএসের খাবার পাওয়ার কথা, মিড ডে মিলের খাবার পাওয়ার কথা, যে বাচ্চার, যে স্কুলের ছেলে মেয়েদের বই পাওয়ার কথা, যার স্কলারশিপ পাওয়ার কথা, স্টাইপেন্ড পাওয়ার কথা, সেগুলো কেউ না কেউ তো ঝেড়ে দিচ্ছে। যার ঘর পাওয়ার কথা, ঘরের টাকা পাওয়ার কথা, 100 দিন কাজ পাওয়ার কথা, জব কার্ড থাকলে কাজ পাওয়ার কথা, কাজের টাকা পাওয়ার কথা, এগুলো তো চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে। এরকম এখন, আগে লোকে বলতো না পুকুর চুরি, বলে না? আচ্ছা, পুকুর কি চুরি করে? করা যায় তো কেন বলে? তাহলে কায়দা করলে পুকুরও চুরি করা যায়, মানে পুকুরকে বুঝিয়ে দেয়। এই আমি আসছিলাম যেমন মেমারিতে, বললো কি বলে, ও রেল ওভারব্রিজ হবে, হয় না, রোড ওভারব্রিজ হবে, আরবি হবে। তারপরে আরবি হওয়ার নেই, কিন্তু পুরসভা প্রথমে বললো যত পুরনো গাছ আছে ওইগুলো কেটে বিক্রি করে দিতে হবে। তাহলে আপনাকে দেখালো রেলের এত কষ্ট হচ্ছে, লেভেল ক্রসিংয়ে মেমারিতে ঢুকতে বেরোতে এতক্ষণ সময় লাগছে, তো ওইখানে একটা বড় ভব্য ব্রিজ হবে। তাহলে প্রথমে কি করতে হবে? গাছটাকে বিক্রি করে দিতে হবে। তারপরে গাছটা চলে গেল কোথায়, তার টাকার হিসেব নেই, আর ব্রিজটা কোথায় গেল তার দেখা নেই। তাহলে আজকের রাজনীতির যদি সংক্ষিপ্ত সার বোঝেন, আপনাকে টিভিতে যেটা দেখানো হচ্ছে, আর এই সব ওং ওং করে সব সাজিয়ে বুঝিয়ে দিয়ে যেরকম যারা দাঁড়াচ্ছে, এটাকে বলে রোল রিভার্সাল। যার ধর্মগুরু যিনি আছেন, যিনি শাস্ত্রবেত্তা আছেন, আপনি পাড়ায় যদি, বাড়িতে যদি লক্ষ্মী পুজো করেন, এই কদিন পরে সরস্বতী পুজো হবে, তখন তো একটা পূজারীকে ঢুকতে হবে। কিন্তু বাজার যে যাচ্ছে, এবার বলবো না, পঞ্চায়েতের সভাপতিকে ডাকতে হবে, নাহলে ব্লক সভাপতিকে ডাকতে হবে, নাহলে অঞ্চল প্রেসিডেন্টকে ডাকতে হবে, কারণ এটাই তো নতুন করা হচ্ছে। এখানে পদ চুরি হয়েছে, ওখানে কাজটাই চুরি হয়ে যাচ্ছে। এটা হাসির কথা না। এই ধারার বিপরীতে কমিউনিস্টরা হাঁটে এবং জোর গলায় সেটা বলে, কিন্তু এমন আবেগ, এমন ভাবনা, এমন বিশ্বাসকে উদ্রেক করা হয়, বলে কি দরকার বাপু এসব ঝামেলা করে, যেমনটা চলছে তেমনটা চলুক। তাহলে একটা ধারা থাকে যেমনটা চলছে তেমনটা চলুক, আর একটা ধারা থাকে বিপরীতে, স্রোতের বিপরীতে। মহারানী কোঙারকে যখন আমরা স্মরণ করছি, এটা খেয়াল রাখতে হবে। 70-এর দশকে, 60-এর দশকে, 50-এর দশকে এই বর্ধমানে, এই মেমারিতে কিছু মানুষ স্রোতের বিপরীতে দাঁড়িয়েছিলেন, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেননি। বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়। আমাদের পারিবারিক, আমাদের সামাজিক, আমাদের ধর্মীয়, আমাদের শাস্ত্রীয়, আমাদের ব্যক্তিগত এমন শিক্ষা দীক্ষা হয় যেখানে বলে ঝুট ঝামেলায় গিয়ে লাভ নেই, যেমনটা চলছে চলুক না, নিজের গা বাঁচিয়ে দিলেই তো হবে। একটা নোংরা নর্দমায় উপচে পড়ে যদি, দুর্গন্ধ যদি হয়,
তাহলে খুব স্বাভাবিক হচ্ছে আপনি রুমালটা বার করবেন, নাকটা চাপা দিয়ে একটু এড়িয়ে গিয়ে চলে যাবেন, কিন্তু নর্দমার দুর্গন্ধ তাতে দূর হবে না। তাহলে কাউকে না কাউকে তো ভাবতে হবে, দাঁড়াতে হবে, এবং যেমনটা চলছে তেমনটা না হয়ে সেটাকে শোধরানোর শপথ নিতে হবে। মহারানী কমলাকে আমরা এই জন্যই স্মরণ করছি তার মৃত্যুর পরেও। বেঁচে থাকতে তিনি একজন কর্মী, একজন নেত্রী। সে শ্রমিক নেতৃত্ব দিন, সে কৃষক সভাই করুন, সে পার্টিকে নেতৃত্ব দিন, বিধানসভায় যান, এই উন্নয়নের কাজকর্মই করুন, কিন্তু মৃত্যুর পরে তাকে কেন স্মরণ করি? প্রথম, তিনি যেটা বিশ্বাস করেছিলেন, যে আদর্শকে গ্রহণ করেছিলেন, যে লক্ষ্যে স্থির ছিলেন, অবিচল আমৃত্যু। আজকালকার দিনে এটা একটা প্রথম আমাদের এই মূল্যবোধকে ভাঙা হচ্ছে। মানে সব পরিবর্তন হচ্ছে, আমাদের রাজ্যে যেমন পরিবর্তন হলো, বলল উল্টে দাও পাল্টে দাও, এলোমেলো করে দে মা লুটে পুটে খাই। তাতে দাঁড়িয়ে 70-এর দশকের আধা ফ্যাসিবাদী সন্ত্রাসের সময়ও, আর এই গত এক দশকের বেশি সময় ধরে আমাদের রাজ্যে তথাকথিত পরিবর্তনের নামে এই লুটের রাজত্বের সময়ও মহারানী কমলার নিজের শিরদাঁড়াকে সোজা রেখে টান টান হয়ে লড়াইটা করেছেন, নিজের লক্ষ্যে স্থির থেকেছেন। যেখানে লেগে পড়ো, ভেগে পড়ো, অনেকে বলে কি করব দাদা, এদিকে তো যেতেই হবে, নাহলে তো বাঁচতে পারবো না, বলেন এরকম। এরা হয়তো টোটো চালায়, এরা হয়তো সবজি বিক্রি করে, এরা হয়তো দিনমজুরি করে, এরা হয়তো মাস্টারি করে, এর মতো ছোট দোকান আছে, ব্যবসা চালায়, বাস চালায়, বাবাসের মালিক আছে। বলে কি করব, এমন দিনকাল পড়েছে না, তাহলে তো আমাকে টোটোতে স্ট্যান্ডে রাখতে দেবে না, রুটে চলতে দেবে না, বাসটাকেই রুটে বেরোতে দেবে না। এইভাবেই তো আবহাওয়া তৈরি করেছিল। এইভাবেই তো যাদের শাসন করার কথা, তারা শাসনটাকে, সত্তাকে ব্যবহার করে নিয়ে নিজের রাজত্ব কায়েম করার নাম করে মানুষের যে অধিকার আছে সেখান থেকে তাকে বঞ্চিত করেছে। তাহলে কাউকে তো অধিকারের কথা বলতে হবে, হকের কথা বলতে হবে। অন্যায় যদি হয় তাহলে ন্যায়ের জন্য তো লড়তে হবে। তাহলে মহারানী কমলার খুব মার্ক্সবাদী লেনিনবাদী দৃষ্টিকোণ থেকে একেবারে স্বচ্ছ ধারণা নিয়ে নয়, তার পরিবেশ, তার পারিবারিক পরিবেশ, তার শ্বশুরবাড়ির পরিবেশ, আপনারা শুনেছেন শোক প্রস্তাবে। কোনার পরিবার, কৃষক আন্দোলন, একেবারে যখন বাংলা টকবকে ফুটছে তখন দাঁড়িয়ে হরেকৃষ্ণ কোঙাররা নেতৃত্ব দিচ্ছেন। সেখানে দাঁড়িয়ে তিনি আন্দোলনের সহযোগী শক্তি হলেন। আমাদের বেশিরভাগ মহিলারা তাই করে। এই জন্য আমরা বলি আমাদের পার্টিতে, জমায়েতে, সংগঠনে আরও বেশি মহিলার প্রয়োজন। সাধারণভাবে আমাদের সমাজে, আমাদের শরিয়াতে, আমাদের শাস্ত্রে, আমাদের ধর্মে, আমাদের পরিবারে এটা বোঝানো হয় মহিলারা দুর্বল। অথচ আমরা জানি যখন সংকট তৈরি হয়, সে পরিবারেই সংকট হোক, সমাজেই সংকট হোক, দাঙ্গা হাঙ্গামার অবস্থায় হোক, সন্ত্রাস হোক, পার্টিকে নিষিদ্ধ করা হোক, একজন ব্যবসায়ী পরিবার, এমনিতে একজন মহিলাকে যদি বলা হয়, ও যদি কিছু বলে, হ্যাঁ গো কী হলো না হলো, তুমি কেউ বুঝবে না, সব বাজারের ব্যাপার, সব ব্যবসাপাতির ব্যাপার। যদি ব্যবসা ফেল করে যায় তখন সেই ভদ্রলোকও তখন তার বউকে বলবেন, জানো গো খুব বিপদে পড়েছি আজকাল, ঠিক চলছে না। বা তাকে খুঁটিয়ে জিজ্ঞেস করলে যদি একটু গয়নাগাটি থাকে কিছু দাও বার করে, তাহলে বন্ধক রেখে হোক, বিক্রি করে হোক, আবার পুঁজি জোগাড় করতে হবে। লকডাউনের জন্য, নোটবন্দির সময়, এবং এখন এরকম অসংখ্য হয়েছে যাদের যে কাজ ছিল, যা করতেন, প্রধানমন্ত্রীর ওই নোটবন্দি আর তারপরে হচ্ছে লকডাউনে সবাই এক ধাপ নিচে নেমে গিয়েছে। যার যা আয় ছিল, যার যা কাজ ছিল, বাইরে থেকে তো দেখলে বোঝা যাবে না। একেবারে গরিব গুরু মানুষ কাজ হারিয়েছেন, তাকে দেখলে বোঝা যাবে। পরিযায়ী শ্রমিক হয়ে গেছে, দেখলে বোঝা যাবে। পরিযায়ী শ্রমিক ছিল, কাজ হারিয়েছে, ফিরে এসছে, দেখলে বোঝা যাবে। কিন্তু যারা একটু ব্যবসাপাতি করে না, একটু ঠাঁটবাট তো রাখতে হয়, তারা বাইরে একটু বলে না। মানে এই আর কি, কোনোটা পোস্ট কার্ড থাকে আর কোনোটা ইনল্যান্ড লেটার থাকে আর কি। পোস্ট কার্ডটা বাইরে থেকে পড়া যায়, আর ইনল্যান্ড লেটারটা ভেতরে থাকে, একটু খামটা খুললে তখন ভেতরে জ্বালা যন্ত্রণাগুলো বোঝা যায়। তাহলে ওই সময় দাঁড়িয়ে যে লড়াই সংগ্রাম হচ্ছিল কঠিন পরিবেশের মধ্যে, আজকে যারা বলেন কি করব, খুব খারাপ অবস্থা, পুলিশি জুলুম, মিথ্যা মামলা, ঘর ছাড়া, আধা ফাঁসিবাদী সন্ত্রাসের সময় এই মেমারিতে, এই কালনায় আমাদের কমরেডরা খুন হয়েছে, ঘর ছাড়া করেছে। তার আগে 60-এর দশকে বামপন্থী আন্দোলন মানে, কমিউনিস্ট আন্দোলন মানে শাসন,
শোষক, তারা আক্রমণ নামিয়ে আসবে, নামিয়ে আনবে। কারণ আপনি এই অবস্থায় খুশি নন, নতুন অবস্থা চাইছেন, তাহলে এই অবস্থা পরিবর্তন চাইছেন, আমূল চুল পরিবর্তন চাইছেন, তাহলে যারা মসনদে বসে আছে সেটা কেন মানবে? যুগে যুগে হয়েছে, সব দেশে হয়েছে। সে তখন নানান রকমের বাধা বিপত্তি তৈরি করে, আইনি করে, বেআইনি করে, কালা কানুন নিয়ে এসে করে, কখনো মিশা, কখনো নাসা, কখনো টাডা, কখনো ভারত রক্ষা আইন। আজকেও দাঁড়িয়ে প্রতিদিন দেখবেন দেশের সরকার ক্রমাগত আমাদের যে মানুষের অধিকার আছে, কথা বলার অধিকার, খবরের কাগজে খবর ছাপার অধিকার, সোশ্যাল মিডিয়ায় নিজের মত প্রকাশ করার অধিকার, পার্লামেন্টে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অধিকার, কৃষকরা দাঁড়িয়ে কৃষক আইন বাতিল করো বলে নিজের ফসলের দামের জন্য হোক, বিদ্যুৎ বিল বাতিলের জন্য হোক, রাস্তায় নামা হোক, বলে না এসব করা যাবে না, আক্রমণ নামিয়ে আনছে। আমি একটা উদাহরণ দিই, আমাদের রাজ্যে এই অমলদারা আছে, কৃষক সভা বলল নবান্ন অভিযান করব, ঢিল পাটকেল নিয়ে, ঢাল তলোয়ার নিয়ে পুলিশ বলল না, নবান্নে যেতে পারবে না। এই 26শে জানুয়ারি আগামীকাল হবে, 2 বছর আগে বলা হলো যে সব কৃষকরা যাবে কৃষি আইন বাতিলের দাবিতে। ভারত সরকার কি বলল? দিল্লিতে ঢুকতে দেব না, মিছিল করে পার্লামেন্টে যাবে, ঢুকতে দেব না। আপনি খেয়াল করুন, প্রতিবাদ করবে মানুষ, সে রাজভবনে হোক, নবান্নে হোক, রাইটার্সে হোক, পার্লামেন্টে হোক, রাষ্ট্রপতি ভবনে হোক, মিছিল করে যাবে তো? রাজ্যের সরকার হোক বা কেন্দ্র সরকার হোক বলছে না, যাবে না, জেল দেবে, লাঠি চালাবে, টিয়ার গ্যাস, মিছিল ছত্রভঙ্গ করবে, মিথ্যা মামলায় জড়িয়ে দেবে। অথচ মুখ্যমন্ত্রী বলছেন আমি মিছিল করে যাব, আমি গির্জায় মিছিল করে যাব, চার্চে মিছিল করে যাব, মন্দিরে যাব, মসজিদে যাব। আচ্ছা, মন্দিরে, মসজিদে, গির্জায়, গুরুদ্বারায় মিছিল করে যাওয়ার কথা নয়। সরকারের কাছে দাবি জানানোর জন্য সে যুবরা যখন গেছে কাজের অধিকারের দাবিতে, তখন মহিদুল মিদ্দাকে খুন করেছে। ছাত্ররা যখন গিয়েছে নবান্ন অভিযান করবে বলে, তখন সুদীপ্ত গুপ্তকে খুন করেছে। তাহলে শাসকের কাছে গিয়ে মানুষ তার দাবি জানাবে না, তার হক চাইবে না, তার অধিকার চাইবে না। আর শাসক যখন দরকার হবে তখন বলছে আমি মিছিল করে মন্দিরে যাব, মসজিদে যাব, গুরুদ্বারে যাব। তাহলে গোটা দেশের রাজনীতিকে পাল্টাচ্ছে তো, ঘুরিয়ে দিচ্ছে তো। এই ঘোরানোর মধ্যে কি হচ্ছে? মানুষের যে অধিকার আছে সেটা কেড়ে নেওয়া হচ্ছে। যখন লুট চলে, শুধু গাছ কাটা নয়, এখানে যদি গাছ কাটছে, এখানে পুকুর বোঝাচ্ছে, বালি খাদান থেকে বালি বার করছে, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিচ্ছে, লুট করছে, কয়লা পাচার করছে, কয়লা খাদান থেকে শিক্ষকের চাকরি চুরি করছে। অন্যায়, সে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। কিন্তু এখানে যখন গাছ কেটে বিক্রি করছে, গোটা দেশে আইন করে গোটা জঙ্গলটাকে সাফ করে দিচ্ছে। তাহলে গাছ কাটার বিরুদ্ধেও লড়তে হবে, আর জঙ্গল বাঁচানোর জন্য লড়তে হবে। এখানে নদী থেকে বালি বার করে বিক্রি করে দিচ্ছে, আর দিল্লিতে সরকার মোটামুটি গোটা নদীটাকেই বেঁচে দেওয়ার চেষ্টা করছে। তাহলে তার বিরুদ্ধেও লড়তে হবে। এখানে দাঁড়িয়ে আপনাকে শাসাচ্ছে, ওকে শাসাচ্ছে, আর এখানে দাঁড়িয়ে দিল্লির সরকার এখন এমনভাবে করছে যাতে একটা জাত, একটা ধর্ম, একটা বিশ্বাস, একটা খাবার, একটা পোশাকের নাম করে গোটা জাতিকে ধ্বংস করার চেষ্টা করছে। মণিপুরে কি হচ্ছে আমরা দেখছি না? কোনো হিন্দু মুসলমানের ব্যাপার না, কিন্তু সেখানে দাঁড়িয়ে তপশিলি জাতি আর আদিবাসী, গত মে মাস ধরে দাঙ্গা হচ্ছে। ডাবল ইঞ্জিনের সরকার বলে, বিজেপির সরকার রাজ্যেও আছে, কেন্দ্রেও আছে, কিন্তু কেন্দ্র বাহিনী, রাজ্য বাহিনী কি করেছে? মাঝখানে সীমানা হিসেবে দাঁড়িয়ে গেছে। ভারত পাকিস্তান না, ভারত বাংলাদেশ না, একই রাজ্যের মধ্যে মণিপুরে। এদিকে নাগা কুকি, এদিকে মেতি। এপার থেকে ওপারে এলে খুন হয়ে যাবে, ওপার থেকে এপারে গেলে খুন হয়ে যাবে। কোন দেশ তৈরি করতে চাইছি আমরা? প্যালেস্টাইনের মতো, ইসরায়েলের মতো, যেখানে দাঁড়িয়ে জাতের নামে, ধর্মের নামে, ভাষার নামে আসলে মানুষের জমি লুট করা হচ্ছে। আসলে প্যালেস্টিনীয়দের উৎখাত করে দিয়ে সেটাকে ব্রিটিশ আমেরিকান কোম্পানিগুলোকে দেওয়া হবে, যাতে তারা মাটি থেকে সম্পদ বার করতে পারে। যেমন দেউচাপাচামিতে আদিবাসীদেরকে 22,000 আদিবাসী আর সংখ্যালঘু মানুষকে উৎখাত করে দিয়ে বলা হচ্ছে ওখান থেকে পাথর আর কয়লা বার করতে হবে, সুতরাং ওপরে যে মানুষ আছে তাকে সরিয়ে হবে। মণিপুরে আসলে তাই। সামনে দেখছেন মেইতি আর নাগাকুকির ঝগড়া, কিন্তু এখন মাটির নিচে, মাটির ওপরে যা ছিল লুট করেছে,
মাটির নিচে এমন অনেক সম্পদ আছে যে লোহা পেতল তামা তো ছিল, অ্যালুমিনিয়াম তো ছিল, কয়লা তো ছিল, কিন্তু এখন বিজ্ঞান এত এগিয়ে গেছে, ওই যে চাঁদে টাঁদে যাচ্ছে না, মহাকাশে যাচ্ছে না, সেখান থেকে মাটিতে নিচে কি কি আছে সেইগুলো সব রিমোট সেন্সিং করে জানা যাচ্ছে। তাহলে অনেক গভীরে পাতালে কি কি আছে, আজকে যেটা কাজে লাগবে অতীতে কাজে লাগতো না, শিল্পের জন্য, বিভিন্ন জিনিস তৈরির জন্য, নানান রকমের উপাদান উপকরণ হয়তো এখন বার করা যাবে না, 20 বছর পরে বেরোবে, হয়তো এখন ব্যবহার হচ্ছে না, কিন্তু ওরা মজুত করে নিলে, ওটার অধিকার নিয়ে নিলে 50 বছর পরে লাগবে। সেইগুলোকে যাদের কাছে টাকা আছে, কালো টাকা আছে, লুটের টাকা আছে, গোটা বিশ্বের যে পুঁজিবাদ, আমাদের দেশের যে পুঁজিপতি, তারা সেইগুলোকে নিয়ে নিতে চাইছে। যেমন ঘরের জন্য ঘর খোঁজে একটা জিনিস, আর কেউ কেউ দেখবেন ইনভেস্টমেন্টের জন্য ফ্ল্যাট, ঘর, বাড়ি বুক করে। আমি সাধারণ কথা আপনাকে বোঝাতে পারি, একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ কি করে, সারা জীবন খাটে যে একটা ঘর তৈরি করব। মানে হিন্দিতে একটা, উর্দু দ্বারা সে দিয়েছে, লোক টুট যাতে হ্যাঁ এক ঘর বানানে মে, একটা জীবন শেষ হয়ে যায় একটা ঘর বানাতে গিয়ে। জমি খুঁজবে, হায়াত, পঞ্চায়েত, পুরসভা, নানান ঝামেলা, তারপরে কনভার্সন, তারপরে ভিত কেটে, তারপরে দেওয়াল তুলে। বুড়ো বুড়ি কী বলি আমাদের মতো বয়সে, যাক আমাদের জীবনটা তো কেটে গেল, মেয়ের বিয়ে দেবো, জামাই আসবে, বেয়ান আসবে, বেয়াই আসবে, তাদের একটা থাকার জায়গা করতে হবে। ছেলের বিয়ে দেবো, বৌমা আসবে, একটা ঘর তুলতে হবে, নিজেরটা যা হোক করে কেটে গেছে। একটা রান্নাঘর নেই, একটা রান্নাঘর করতে হবে আলাদা করে। তো একটা লোকের স্বপ্ন থাকে, টাকা জোগাড় করে, হোম লোন নেয় যে একটা ঘর তুলতে হবে, বা ওই নেতাদের কাটমানি দেয় 20,000 30,000, যদি একটা ইনস্টলমেন্ট দিয়ে যদি একটা প্রধানমন্ত্রী ঘরের যোজনার টাকা যদি পাওয়া যায়। এটা হচ্ছে সাধারণ মানুষের কথা। আর তৃণমূলের যে নেতারা জেলে গেল, ওই যে পার্থ চ্যাটার্জি গেল, ওই যে জ্যোতিপ্রিয় মল্লিক গেল, ওই যে অপা ভবন ছিল না শান্তিনিকেতনে, এদের দেখেছেন? এরা সব বিভিন্ন জায়গায় বাংলো, বাড়ি করেছে, নিচে বাংকার করেছে, ফ্ল্যাট বানিয়েছে টাকা রাখার জন্য। তাহলে সাধারণ মানুষ টাকা জোগাড় করে ঘর কেনার জন্য বা ঘর তোলার জন্য, আর তৃণমূলের নেতারা ঘর কেনে টাকা রাখার জন্য। দুটোর মধ্যে তফাৎ আছে। আর এই তফাৎটা আছে বলেই এই যে এখানে দেখলেন কোনার পরিবার বলল জ্যোতি বসু ট্রাস্টের জন্য, গণশক্তির জন্য, দেশির জন্য, মার্ক্সবাদী পথের জন্য, হরেকৃষ্ণ কুমার ট্রাস্টের জন্য, সিপিআইএমের রাজ্য কমিটির জন্য, কেন্দ্রীয় কমিটির জন্য, এরিয়া কমিটির জন্য টাকা দিচ্ছি। এটাই হচ্ছে কমিউনিস্ট ঐতিহ্য। শুধু কমিউনিস্ট না, স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে এই বাংলার বুকে যারা রাজনীতি করেছেন, তারা দেশকে, সমাজকে, মানুষকে দেওয়ার জন্য করেছেন। আজকে পরিবর্তনের নামে এই নতুন সংস্কৃতি যা গত 1 দশক ধরে চালু হয়েছে, পঞ্চায়েত থেকে, পুরসভা থেকে, অঞ্চল থেকে, দেশের নবান্ন পর্যন্ত, পার্লামেন্টে পর্যন্ত, যা রাজনীতি করার নামে কিছু লুটতে হবে, কিছু কামাতে হবে, এটাই তো পাল্টেছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বামপন্থী ছিলেন না, প্রগতিশীল ছিলেন, কংগ্রেসের নেতা ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কিন্তু তার ঘর বাড়ি, তার আত্মীয় স্বজনের ঘর বাড়ি সব দিয়ে গেলেন। শিশুদের চিকিৎসা হবে, মায়েদের চিকিৎসা হবে, হাসপাতাল হবে। আর এখনকার নেতাদের উদাহরণ দেখুন তো, প্রতিদিন এই যে ইডি সিবিআই যাচ্ছে, ওই যে শাহজাহান সন্দেশখালিতে শুনছেন, এই যে আড্ডা শুনছেন, অনুব্রতকে দেখছেন, এরা সব তৃণমূলের সম্পদ। এটা কয়েকটা মাত্র নাম। এখানে ইডি সিবিআই চালাকি করছে। শাহজাহানের ওখানে গেল, পুলিশ মস্তান ঢুকতে দিল না, পরে 19 দিন পরে যাচ্ছেন বাবুরা, অনেক ঢাল তলোয়ার নিয়ে, টেলিভিশন ক্যামেরা নিয়ে। আচ্ছা, কোনো চোর, আচ্ছা আপনার বাস থেকে যদি কেউ একটা জিনিস ব্যাগ তুলে নিয়ে পালায়, আপনি যদি বলেন ঠিক আছে এখন যেতে পারছি না, 4 দিন পরে এসে যাও, ওকে তাড়া করে, তারপরে ও ব্যাগটা নিয়ে রাস্তার মোড়ে বসে থাকবে যে আপনি আসবেন, তারপরে হয় কখনো? আরে পকেট মারলে একজন আরেকজনকে দিয়ে পাস করে দেয়, আপনি ধরলে পাবেন না। আর তৃণমূলের কত আছে, একজন আরেকজনকে দিচ্ছে না। এখান থেকে ব্যাংকক, দুবাই, লন্ডন, আমেরিকা, এই সব টাকা পাচার হচ্ছে। সব বিদেশি বান্ধবীর কাছে তাদের অ্যাকাউন্টকে ভাড়া নিচ্ছে। আপনি বাজারে মাল কিনতে গেলে একটু বেশি হয়ে গেল, আপনার থলে জায়গা হচ্ছে না, বলে একটা প্লাস্টিকের ব্যাগ দে না ভাই, নেন তো, এরকম ধার নেন তো। ওই রকম অভিষেক ব্যানার্জি বিদেশি বান্ধবীর, বিদেশিনীদের
তাদের অ্যাকাউন্ট ভাড়ায় নিয়েছে যে আমার এত টাকা আছে কয়লা পাচারের, শিক্ষকের চাকরি চুরির, নিলামের, যে সব টাকা নিজে আর নিজের পরিবারের অ্যাকাউন্টে রাখা যাচ্ছে না, তোদের অ্যাকাউন্টে টাকা রাখছি। এখানে কি হয় নিয়ম, আপনি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রাখলে আপনাকে সুদ দেয়, তো এখানে উল্টো হয়, আপনি যত টাকা রাখবেন ওকে ব্যাংকে ওই অ্যাকাউন্টের ভাড়ার জন্য টাকা গুনতে হবে। কিন্তু আমাদের রাজ্যের টাকা একেবারে সাকশন মেশিন। দেখবেন আজকাল এরকম না, ভ্যাকুয়াম ক্লিনার এখন শহরে এরকম হয়ে গেছে, আর ঝাঁটফাট দেয় না, মেশিন লাগিয়ে দেয়, এরকম করে একদম হাওয়ার মতো সব টেনে নেয় ধুলো টুলো নোংরাগুলো। এই পিসি ভাই করে এরকম যন্ত্র এমন বানিয়েছে, সামনে ঝান্ডা লাগিয়েছে, সততার প্রতীকের বোর্ড লাগিয়েছে, কিন্তু চায়ের দোকান, রাস্তাঘাট থেকে ক্ষেত খামার, কল কারখানা, স্কুল কলেজ, লাইব্রেরি, হাসপাতাল, শ্মশান, কবরস্থান, ওয়াকফ প্রপার্টি পর্যন্ত ছাড়েনি, সব জায়গা থেকে টাকা পয়সা টেনে নিয়ে চলে গিয়েছে। এই টানাটানি। আর কেউ কেউ মনে করেছিল নবান্ন এত ঝামেলা করেছে, 56 এসে সব ঠিক করে দেবে। 56 ঠিক করছে? গত 1 মাস থেকে দেখবেন বিজেপির কোনো নেতারা আর অভিষেক নিয়ে কোনো কথা বলছে না। খবরের কাগজ, টেলিভিশন চ্যানেলগুলো 1.5 মাস আগে বলছিল অভিষেকের মাকে ডাকছে, শালিকে ডাকছে, বউকে ডাকছে, বাবাকে ডাকছে, এখন মা মাসি কাউকে ডাকছে না, পিসিকে। আমরা বলছিলাম অভিষেককে ডাকলে হবে না, পিসিকে ডাকতে হবে। পিসিকে তো ছেড়ে দিন, এখন অভিষেকের মা মাসিকেও আর ডাকছে না, বউ শালিকেও ডাকছে না। কেন? মাঝখানে মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়েছিলেন, চোরি চোরি চুপকে চুপকে মোদিকে গিয়ে বলে এসছেন, দাদা পায়ে পড়ি রে। পরিষ্কার কথা, স্পষ্ট করে বলি আমরা। তারপর থেকে দেখবেন এ সিবিআই ইডিও কোনো নোটিশ দিচ্ছে না, ডাকছে না, হাইকোর্টে আর ব্যাপারটা আসছে না, খবরের কাগজ, টেলিভিশন চ্যানেলও উধাও। আসলে বিজেপি এইভাবেই করে, সামনে দেখাচ্ছে এক, করছে আর এক। হিন্দিতে বলে হাতি কে 2 দাঁত, খানে কে এক আর দিখানে কে আর এক। আপনাকে বললো আপনি একটা গেরুয়া ঝান্ডা লাগিয়ে দিন, জয় শ্রীরাম বলুন, আর ওখানে অভিষেককে বললো তুই একটা কাজ কর, এইগুলো কর, তোকে তাহলে আর ধরবো না। আর মানুষকে বোঝানো হলো যে বাপু তোমরা তো পারবে না, মহারানী কোনার কি পারবে? কে পারবে? এবারে 56 ইঞ্চি ছাতিওয়ালা পারবে। 56 ইঞ্চি ছাতিওয়ালা দাউদ ইব্রাহিমকে নিয়ে এসছে, নীরব মোদীকে নিয়ে এসছে, মেহুল চোকসিকে নিয়ে এসছে, ললিত মোদীকে নিয়ে এসছে, যারা দেশ থেকে পালিয়েছে, দেশের টাকা ব্যাংকগুলোকে ফাঁক করে দিয়ে পালিয়েছে। তখন ওইখান থেকে দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে দেয়। তাহলে আমাদের কাজ হচ্ছে, লক্ষ্য যদি স্থির থাকে তাহলে আমাদের কাজের প্রশ্ন, বেকারদের কাজের প্রশ্ন। বছরে 2 কোটি বেকারকে কাজ বলেছিল, দেয়নি, এখন বলছে ওটা ছেড়ে দাও, এখন ভজন করো। কথা ছিল কৃষকের আত্মহত্যা বন্ধ করবে, কৃষকের ফসলের দাম দেবে, কৃষককে বিনা সুদে ঋণ দেবে, কৃষি সমস্যার সমাধান করবে। কৃষকরা রাস্তায় 3 বছর পড়েছিলেন, তাদের বাজার, তাদের কৃষি সবটাকে লুট করার চেষ্টা করেছে। আমরা বামফ্রন্ট, আমরা সিপিআইএম কৃষক সভা গর্বের সঙ্গে বলতে পারি, আমাদের রাজ্য আকালের রাজ্য ছিল, আমরা খাদ্যের জন্য লড়েছি, শহীদ হয়েছে। শুধু খাদ্য দাবি করিনি, লড়াই করে যেমন খাদ্যের অধিকারের কথা বলেছি, তেমনি আমরা খাদ্যের উৎপাদন কি করে বাড়বে তার জন্য সেচের ব্যবস্থা, খালের ব্যবস্থা, যোদ্ধার জমিদারদের হাত থেকে জমিগুলো নিয়ে লাঙল যার জমি তার তাকে দেওয়া, মিনি কিট দিয়ে শুরু হয়েছিল। তারপরে পঞ্চায়েতি ব্যবস্থা, তারা কৃষকের পাশে দাঁড়াবে ছাতা নিয়ে, অসুবিধে কিছু হলে, আর তার খাবার কিনবে জুট কর্পোরেশন, ফুড কর্পোরেশন, পঞ্চায়েতি ব্যবস্থা। এখন তৃণমূল আলু হোক, ধান হোক, কিভাবে তার থেকে কামাই হবে, কিভাবে দালালি হবে, কিভাবে ধলতা হবে, তার ব্যবস্থা করছে। আর বিজেপি আটকাবে? যেদিন থেকে 2014 নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, প্রত্যেক দিন 24 ঘন্টায় 30 জন কৃষক আত্মহত্যা করছে, ঘন্টায় 101 জন 2014 থেকে। আর এই জন্য সে বলবে না কৃষকের কথা, কৃষির কথা, কৃষক আত্মহত্যার কথা বলতে হবে কৃষক সভাকে। কিন্তু কৃষক সভা দিয়ে মিছিল করে মমতা ডান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। পুলিশ যদি ডিএর দাবি করে তাকে বদলি করে দেবেন, শিক্ষক যদি ডিএর দাবি করে তাকে বদলি করে দেবেন, মিছিল করতে দেবেন না। আর নিজেরা ধর্মের নামে মিছিল করবেন। এইখানেই হচ্ছে এই
কুবুদ্ধিটা যদি বুঝতে পারেন, মানুষ বুঝতে পারছে। আমরা তো অনেক আগে থেকে বলছিলাম। এখন দেখছেন আজকে ভারত জোড়ো যাত্রা করেছিল রাহুল গান্ধী কংগ্রেস, তারপরে আমরা ইনসাফ যাত্রা করলাম, ন্যায়ের কথা বললাম, হকের কথা বললাম, আমাদের ছাত্র যুবরা করলো, হাজার হাজার মানুষ। আপনারা এই মেমারিতেও মহারানী করার এই বয়সেও অসুস্থতা শরীর নিয়েও বললেন না, নতুন প্রজন্মের ছেলে মেয়েরা নেমেছে, আমি একটু যাব, আসবো, থাকবো। অনেক এসেছিলেন, সবাই এসেছিলেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কেউ ভাবতে পারেনি। মমতা ব্যানার্জি RSS এর কাছ থেকে কন্ট্রাক্ট নিয়েছিলেন, ঠিকা নিয়েছিলেন যে এই বাংলা থেকে লাল ঝান্ডা দূর করে দেবো। মুকুল, শুভেন্দু, মমতা তাদের কুলোয়নি, তারা কিষেনজিকে মাওবাদীদের ডেকে নিয়ে এসেছিল, সালকু সোরেনের লাশ ফেলেছিল, অসংখ্য কমরেডদের খুন করেছে। আর তারপরে RSS এর প্রধান বলেছিলেন ইনি হচ্ছেন আমাদের নতুন দুর্গা, যেখানে দরকার সেখানে একটা ঈশ্বর তৈরি করে নেয়। আর দুর্গা কি করবে? যেরকম ওষুধ দমন করেছিল মহিষাসুর মর্দিনী, এরকম মমতা ব্যানার্জি তখন CPM-কে হারমাত বানিয়ে দিয়েছিল। আর হারমাতকে খুন করতে হবে। খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল সব চ্যানেলেরা একরা হয়েছিল। সবাই তখন আর CPM লিখতো না, বামপন্থী লিখতো না, হারমাত বলতো। এখন বলে না। RSS বলেছিল দুর্গার 10টা হাত, মমতা বেচারের 2টো হাত, কি করে হবে? তাহলে আমরা বাকি হাত হব। বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, দুর্গা বাহিনী, হিন্দু সংহতি, এরকম অসংখ্য নাম দিয়ে হাত তৈরি হয়েছিল। দুর্গাকে দেবতারা বর দিয়েছিলেন, পৌরাণিক কাহিনী অনুযায়ী অস্ত্র দিয়েছিলেন, মন্ত্রপুত অস্ত্র। RSS বলল কুছ পরোয়া নেই, নাগপুর দেবে। ব্যবসা বাণিজ্য শিল্প পুঁজি যারা করে তারা টাকা পয়সা দেশি বিদেশি অস্ত্র শস্ত্র সব দিল। একটাই কথা ছিল, বাংলা থেকে লাল ঝান্ডাকে মুছে ফেলতে হবে। এখন দাঁড়িয়ে ওরা বলছে ক্যা হুয়া তেরা ওয়াদা। 10 বছর হলো, 12 বছর হলো, কিন্তু ব্রিগেডে এত লোকজন বলেছিল লাল ঝান্ডা শেষ করে তো সাদা ঝান্ডা নিয়ে এত নতুন প্রজন্মের ছেলে মেয়েরা চলে আসলো। তুমি কলেজে ঢুকতে দাওনি, বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দাওনি, বামপন্থীদেরকে মিছিল করতে দাওনি, মিটিং করতে দেয়নি, তাই এরা কোত্থেকে এলো? এটাই হচ্ছে ধারা। মহারানী কোণার্ককে আমরা স্মরণ করছি এই জন্যই। এই ধারাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। তাও আমরা কেন বলি অমর রাহে, মৃত্যুর পরে স্মরণ কেন করি? কারণ তার কাজকে, তার লক্ষ্যকে, তার স্বপ্নকে, সেটাকে অমর রাখতে হবে। তিনি যে কাজ করেছেন, উন্নয়নের বিকাশের নামে কোনো সাইনবোর্ড লাগাননি, কোনো বড় বড় হোর্ডিং লাগাননি। সে বাস স্ট্যান্ড হোক নতুন, সে কৃষকদের জন্য কাজ হোক, গ্রামের কাজ হোক, শহরের কাজ হোক, শিক্ষার ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, এক একটা ব্যক্তিগত কমরেডের, সাধারণ মানুষের তার উপাচারের প্রশ্ন হোক, পাশে দাঁড়িয়েছিলেন। তাহলে আসলে জগতে 2 ধরনের মানুষ থাকে। এক দল গাছ কেটে সাফ করে, আর এক দল গাছ লাগায়, বৃক্ষরোপণ করে। এক দল কয়লা বেচে সাবার করে দেয়, পাচার করে, আর এক দল খনির মধ্যে গিয়ে মজুর কয়লা বার করে। একজন ধলতা সারের দাম নিয়ে ব্ল্যাক মার্কেটিং করে টাকা কামানোর চেষ্টা করে, ওই জ্যোতিপ্রিয় মল্লিক রেশনে খাদ্য, মিড ডে মিল, ICDS-এ খাদ্য চুরি করে খায়। আর আমার কৃষকরা কোমর বাঁকিয়ে মাটিতে বীজতলায় ধান রোপে এবং তারপরে দাঁড়িয়ে চাষ করে, ফসল ফলায়। বেশিরভাগ মানুষ এই কাজটাই করে। অল্প সংখ্যক মানুষ, তারা এই লুটেরা। এই লুটেরার বিরুদ্ধে বাকি মানুষ যাতে একসঙ্গে হয়, সেই কাজই মহারানী কোণার মতো লোকেরা করেছিলেন। যখন কৃষকরা এক কাট্টা হয়েছিল, তেবাগা আন্দোলন থেকে ভূমি সংস্কার, যোদ্ধার জমিদারদের তাড়িয়ে লেঠেল বাহিনীর সঙ্গে লড়ে পুলিশকে সরিয়ে আইন সংশোধন করে আমরা বলেছিলাম লাঙল যার জমি তার। যখন শিক্ষায় বলেছিল মেয়েরা ঢুকতে পারবে না, ছেলেরা ঢুকতে পারবে না, গরিব মানুষরা পড়তে পারবে না, তপশিলি জাতি, আদিবাসী, সংখ্যালঘু মানুষের ঘরে শিক্ষার প্রচলন অত বেশি হয়নি, তখন দাঁড়িয়ে আমরা শিক্ষা প্রসারের কথা বলেছিলাম। বামফ্রন্ট সরকার 34 বছর মানে আমরা বলেছিলাম যে বয়সের ছেলেমেয়েরা স্কুলে পড়ার কথা তারা বাইরে থাকবে না, আউট অফ স্কুল চিলড্রেন থাকবে না, তারা স্কুলের মধ্যে যাবে। আর আজকে মোদি আর মমতা মিলে স্কুল হোক, মাদ্রাসা হোক বন্ধ করে দিচ্ছে। যারা স্কুলে পড়তো, স্কুলে পড়ার বয়স, তারা আজকে ড্রপ আউটস হচ্ছে।
এই মাধ্যমিকের পরীক্ষা হবে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে, মাদ্রাসা বোর্ডের পরীক্ষা হবে, পরীক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে, আগে প্রত্যেক বছর বেড়ে গিয়েছিল। তাহলে কে বাঁচাবে শিক্ষাকে? হাসপাতালে চিকিৎসার বদলে আপনাকে আপনার পকেট থেকে খরচ করতে হবে, সরকারি ব্যবস্থা থাকবে না। বিজেপি সরাসরি করছে, আর মমতা ব্যানার্জি মুখোশ পরে করছেন, আর এটা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি ভারত জোড়ো যাত্রার কথা বলছিলাম, রাহুল গান্ধী এখন ভারত ন্যায় যাত্রা বলছে। আসামের মুখ্যমন্ত্রী যিনি আগে কংগ্রেসের নেতা ছিলেন, পরে বিজেপিতে গিয়েছেন, বাধা দিলেন, লাল ঝান্ডার কৃষক সভা গিয়ে দাঁড়ালো যে মিছিল করার অধিকার আছে, কংগ্রেসের সঙ্গে আমাদের মত নাও মিলতে পারে, কিন্তু আসামে দাঁড়িয়ে ঐক্যের কথা, সম্প্রীতির কথা, মহব্বতের কথা বলার অধিকার আছে, ন্যায় চাওয়ার অধিকার আছে। লাল ঝান্ডার কথা তার বুকের রক্ত দিয়েও বলবে। আর একই পথে, বিজেপির পথে মমতা ব্যানার্জি কালকে গরম করলেন। আজকে কুচবিহারে যখন কংগ্রেস দলের ন্যায় যাত্রা ঢুকলো, তৃণমূল সেখানে জমায়েত করেছে, পুলিশ সেখানে মোতায়েন হয়েছে যে রাহুল গান্ধীকে পদযাত্রা করতে দেবে না। সেখানে দ্বারা আমরা বলেছি যে মোদি আর মমতা ঠিক করে দেবে না। আমাদের দেশের সংবিধানের অধিকার, গণতন্ত্রের অধিকার। আগামীকাল সাধারণতন্ত্র দিবস, সংবিধান আমাদের অধিকার দিয়েছে। এখানে দাঁড়িয়ে মত আলাদা হতে পারে, কংগ্রেসের লোকজনকে বলবো বুঝতে হবে। অনেকে মনে করেছিলেন পুরনো কংগ্রেসীরা যে কংগ্রেস বুড়ো হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, নখ পড়ে গেছে, কামড়াতে পারছে না, খামচাতে পারছে না। সুতরাং মমতা ব্যানার্জির নেতৃত্বে একটা নতুন দল তৈরি হয়েছে। যেমন সার্ফ সাবান হয় না, সার্ফ যখন বাজারে চলে না তখন বলে পাওয়ার প্যাক সার্ফ, ওরম বললো কংগ্রেস চলছে না, এবার পাওয়ার প্যাক কংগ্রেস এসছে। কংগ্রেসের নামের আগে কেউ কেউ মনে করলো এটা একটু ওই রকমই কংগ্রেস আছে, একটু সামনে তৃণমূলে একটা স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা বারবার বললাম আরএসএস এর পরিকল্পনায়, বিজেপির কর্মসূচি অনুযায়ী তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। ওরা কংগ্রেস মুক্ত ভারত চায়। মমতা ব্যানার্জিকে বললো এটাকে অন্তত বাংলাকে কংগ্রেস কমিউনিস্ট মুক্ত করে দিন, সাব কন্ট্রাক্ট দিয়েছিল। আজকে দাঁড়িয়ে কংগ্রেসের বন্ধুদের বলবো, যদি 2011 সালে কংগ্রেস নিজের কাঁধটাকে না দিত, তাহলে মমতা ব্যানার্জি সেই কাঁধে পা দিয়ে রাইটার্স বিল্ডিংয়ে উঠতে পারতেন না। কিন্তু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, এখন যারা তৃণমূল করে তাদেরকে বলবো, ওনার ধর্ম হচ্ছে পরিষ্কার, নিজের জন্য, নিজের ভাইপোর জন্য, নিজের পরিবার ছাড়া আর কাউকে তিনি দেখবেন না। যে পার্থ চ্যাটার্জি তার এত বড় চেহারা নিয়ে মমতার পাশে ছিল, যখন ইডি তাকে ধরতে এলো, যখন টাকা বেরোলো, ওই পার্থ চ্যাটার্জি বলল কি যে আমি ফোন করছিলাম, মমতা ব্যানার্জি আমাকে ব্লক করে দিয়েছে। অল্প বয়সী ছেলেমেয়েরা বুঝবে, আমাদের প্রজন্মে সব ব্লক ছিল না। এখন মোবাইল যারা করে তারা জানে যখন দিদি চাইবে যাকে খুশি ব্লক করে দেবে। যদি পার্থ চ্যাটার্জিকে ব্লক করে, যদি শাহজাহানকে ব্লক করে, তাহলে এখানে যে সব সিকি আধুলি আছে তৃণমূলের, তাদেরকে ব্লক করতে বেশি সময় লাগবে না। সেইখানে দাঁড়িয়ে কিষেনজি উদাহরণ, কাজের বেলায় কাজী, কাজ ফুরলে কিষেনজি। এই শুভেন্দু আরকে দিয়ে মমতা ব্যানার্জি কমিউনিস্টদেরকে খুন করার জন্য মাওবাদী আর কিষেনজিকে নিয়ে এসেছিলেন। এখনো কোনো আছে নকশালপন্থী যারা মনে করে আমরা বিপ্লব করছি, আর মমতার মুখের মধ্যে লেনিন খুঁজে পায়। কেউ কেউ আছে মমতার টাকা দিয়ে লেনিনের ছবি লাগায়, কিন্তু লড়াইটা স্পষ্ট। আজকে গোটা দেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কমিউনিস্টদের নেতৃত্বে লড়তে হবে, কারণ তাদের আদর্শ আছে, মতাদর্শ আছে, অবিচল থেকে তারা নিষ্ঠার সঙ্গে লড়তে পারে। আর এই কমিউনালদের সঙ্গে লড়তে হলে কোনো কারাপ্ট লোকের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। দুর্নীতিগ্রস্তকে পাশে নিয়ে আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে পারি না, কারণ দুর্নীতিকে আড়াল করার জন্য সাম্প্রদায়িকতার বাহানা ঢোকানো হয়, ধর্মকে বর্ম করে অপকর্ম করা হয়। আর আপনি যদি অপকর্মের বিরুদ্ধে হন, তাহলে ধর্মকেও বর্ম করে কাজ করতে দেবেন না। আমরা যেমন লাল ঝান্ডা নিয়ে কেউ যদি দালালি করে, তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হয় এবং স্পষ্ট করে বলতে হয়। হরেকৃষ্ণ কোঙারের শিক্ষা, বিনয় কোঙারের শিক্ষা, কমরেড মহানীর কোঙারের জীবন দিয়ে তার যে শিক্ষা, সেটাকে আমাদের স্মরণে রাখতে হবে। আমাদের নীতি, আমাদের আদর্শ, আমাদের লক্ষ্য স্পষ্টভাবে, এবং যারা এখনও একটু মুখ ঘুরিয়ে চলে গিয়েছিলেন বাজার খারাপ দেখে, তাদেরকেও আমাদের জড়ো করতে হবে। তারাও তাদের অভিজ্ঞতা থেকে বুঝবেন, তারাও আসছেন, সেই মানুষকে নিয়ে আমাদের লড়াই চলবে। কমরেড মহারানী কোঙারকে
স্মরণ করার সময় তার স্মরণসভায় এতগুলো কথা বললাম। আসল কথা হচ্ছে আজকের পরিবেশে, আজকের পরিস্থিতিতে কমরেড মহারানী কুমারকে যদি শ্রদ্ধা জানাতে হয়, তার স্মৃতিকে যদি জাগরুক রাখতে হয়, তাহলে সেই পথে আমাদের এগিয়ে যেতে হবে, মাথা তুলে, বুক চিতিয়ে, হাতটাকে আরও মুষ্টিবদ্ধ করে। তবেই আমরা বলতে পারবো সঠিকভাবে কমরেড মহারানী কোঙার লাল সালাম, কমরেড মহারানী কোঙার অমর রহে।